আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করছি ভালোই আছেন। রানার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচিত এবং সমালোচিত বর্তমান সময়ের সবথেকে বহুল কথিত যেই টপিকস সেটি নিয়ে কথা বলবো। সারা বাংলাদেশ যেটি নিয়ে কথা বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ, এবং বর্তমান সরকার একটি ঘোষণাপত্র জারি করলেন যে তারা আওয়ামী লীগের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করেছেন। তো সম্মানিত দর্শক, এই বিষয়টা নিয়েই আজকে আমরা একটু আলোচনা করব। সরকারের এই সিদ্ধান্তে আসলে লাভ ক্ষতি কার হলো, এবং এই সিদ্ধান্তটি কি আজকেই প্রথম নেওয়া হয়েছে নাকি এর আগেও নেওয়া হয়েছিল। তো আসুন আমরা একটু আলোচনা করে বিশ্লেষণ করে দেখি আসলে বিষয়টা কি বলছে। মূল বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের যে কথা সরকার বললেন, এটি কি নতুন কোনো কথা সরকার এই মুহূর্তে আমাদেরকে জানিয়েছে, নাকি এই বিষয়ে সরকার আগেও কোনো বক্তব্য দিয়েছিল? দেখুন, গত সেপ্টেম্বর মাসের 6 তারিখেই সরকার নীতিগতভাবে তখন এই সিদ্ধান্তটি নেয়, এবং তখনকার পত্রপত্রিকায় দেখবেন দেশের সবগুলো পত্রিকায় এসেছিল যে আওয়ামী লীগের সকল কার্যক্রম বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো বা স্থগিত করা হলো। তাহলে সর্বশেষ এই যে আন্দোলনের মাধ্যমে যে সিদ্ধান্ত আসলো, নতুন করে আসলে কি এসেছে? নতুন করে কি কোনো সিদ্ধান্ত এসেছে নাকি এটাই? আসলে এটাই, নতুন করে কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি হয়েছে কি, সরকার সমর্থিত যেই রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে এনসিপি এবং তার যেই সহযোগী পার্টিগুলো আছে, এবি পার্টি, এনসিপি এবং জামাতি ইসলামী, ছাত্র শিবির, তাদের কাছে এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ বা আওয়ামী লীগ ইস্যু ছাড়া আর কোনো রাজনৈতিক ইস্যু নেই। এর জন্য লক্ষ্য করে দেখবেন, বিশেষ করে এনসিপি এবং তাদের মুখপাত্র হয়ে এই বিষয়ে কাজ করে থাকেন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, প্রতি মাসে অন্তত একবার, কোনো কোনো মাসে দুবার তিনবারও তারা ঘুরিয়ে ঘুরিয়ে এই আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুটাকে সামনে নিয়ে আসে। যখনই দেশে অন্য কোনো একটা বিষয় নিয়ে রাজনৈতিক মহল খুবই গরম থাকে বা সমালোচিত হতে থাকে, আলোচিত হতে থাকে, ঠিক তখনই আওয়ামী লীগের নিষিদ্ধের ইস্যুটাকে সামনে নিয়ে এসে জনগণের দৃষ্টিকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য আমাদের অনুসন্ধান বলছে বা আমাদের যে বিশ্লেষণ সেটা বলছে, মানুষের মনোভাবকে অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য এই ইস্যুটাকে সামনে নিয়ে আসা হয়। কিছুদিন পর পরই লক্ষ্য করে দেখবেন, এছাড়া আর কোনো রাজনীতি নাই তাদের হাতে এই মুহূর্তে। তো যেটি একটি অলরেডি এই ধরনের একটি ঘোষণাপত্র সরকার দিয়েছে, এবং একই ঘোষণাপত্র দিল। নতুন কি যোগ হয়েছে? নতুন শুধু যোগ হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা সুপারিশ করা হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও সিদ্ধান্ত নিতে পারবে কোনো রাজনৈতিক দলের অপরাধের বিচারের জন্য সেই রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করতে পারবে। এখানে অনেক প্রশ্ন সাপেক্ষ বিষয় আছে। এটি কি পার্লামেন্ট ছাড়া প্রজ্ঞাপনের মাধ্যমেই কার্যকারী করা সম্ভব কিনা, বা এটি করলে সেটি বলবৎ থাকবে কিনা, এরকম নানা প্রশ্ন আছে। সেই প্রশ্নে আমরা না যাই। তাহলে নতুন করে কোনো সিদ্ধান্ত আদতেই হয়নি, পুরাতন জিনিস। এই মুহূর্তে যেহেতু করিডোর ইস্যুটা খুব এই বাংলাদেশে আলোচিত হচ্ছিল, এই করিডোর ইস্যু থেকে জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরানোর জন্য এটি ছিল একটি ট্রাম্প কার্ড। যে ট্রাম্প কার্ডটি সরকার এই মুহূর্তে প্লে করেছে। আপনারা লক্ষ্য করে দেখবেন, এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তারা সবাই সরকারি পৃষ্ঠপোষকতায় আন্দোলন করেছে। তাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা, তাদের যেন গরম না লাগে এর জন্য সিটি কর্পোরেশনের থেকে ঠান্ডা জলীয় বাষ্প জলের ব্যবস্থা করার, আবহাওয়াকে ঠান্ডা রাখার ব্যবস্থা করা, এই তাপদাহর মধ্যে তাদের কষ্টকে দূর করার জন্য সরকারি তরফ থেকে যাবতীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে যেটা হয়েছে, যে প্রশ্ন করলাম, এই আন্দোলনে কার লাভ কার ক্ষতি হয়েছে, এই জায়গাতেই আমাদের মূল আলোচনা। দেখুন, এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলেও এমনিতেই আওয়ামী লীগ আসলে অলিখিতভাবে বলতে পারেন ব্যান।
এবং আওয়ামী লীগের কার্যক্রম তো সরকার গত সেপ্টেম্বরের 6 তারিখেই নিষিদ্ধ করেছে। ছাত্রলীগ যেমন নিষিদ্ধ করেছে, ছাত্রলীগের সকল কার্যক্রম, আর আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তার কার্যক্রম নিষিদ্ধ করেছে। আর যদি থাকতো, আওয়ামী লীগ তো এমনিতেই মাঠে নেই, তো এইটা খুব একটা মানে উপকার হয়েছে বা খুব একটা কার্যকর কোনো ইস্যুস ব্যাপারটা তা নয়। কিন্তু এইটাতে একটা কাজ হয়েছে। সেটা কি হয়েছে দেখুন, এটাতে যা হয়েছে, আওয়ামী লীগ সংগঠিত হওয়া বা তাদের নেতাকর্মীদের মধ্যে ইন্টার কানেকশনের একটা সুযোগ তারা তৈরি করে দিয়েছে। এখন আওয়ামী লীগ দ্রুত সংগঠিত হওয়ার চেষ্টা করবে, এই একটা বিষয়। এবং সাধারণ মানুষের সিম্পেথি এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে যাওয়া শুরু করবে। দ্বিতীয়ত, বিএনপি এখন একা হয়ে গেল। এক সাইডে বিএনপি, আর এক সাইডে সরকার সমর্থিত সকল রাজনৈতিক দল। আর আওয়ামী প্যানেলের বা তাদের সাথে যে দলগুলো ছিল, বিশেষ করে 14 দল, তাদের সবারই আওয়ামী লীগের মতো একই অবস্থা। এর জন্য ওই ব্লকটাকে আমি বাদ রেখে কথা বলছি। তো যখন অবস্থানটা এমন দাঁড়াচ্ছে যে এক সাইডে বিএনপি আর এক সাইডে সকল রাজনৈতিক দল, তাদের ভোট কার কেমন আছে বিষয়টা কিন্তু এখানে আসবে না। রাজনৈতিক দলের সংখ্যাটা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। এর পরবর্তীতে সরকার যখন যে কোনো সিদ্ধান্ত নিতে যাবে, যেমন ধরুন নির্বাচনের বিষয়, সরকার সমর্থিত এই অংশটা সরকারের হয়ে কথা বলবে। বিএনপি তখন যতই নির্বাচন করে চিল্লাক বা বলুক যে আমরা এই মুহূর্তে নির্বাচন চাই, নির্বাচন দিন, তখন বিএনপির কথায় খুব একটা কাজ হবে না। এবং বিএনপি সেই কথা সরকারের কান পর্যন্ত পৌঁছানোর মতন অবস্থান কতটুকু তৈরি করতে পারবে বলে আপনারা মনে করেন? আমার কাছে এখানে বিরাট একটি প্রশ্ন এবং আমার সন্দেহ হয় সেই সক্ষমতা এই বিএনপি তৈরি করতে পারবে কিনা। তাহলে আমরা যদি এখানে দেখি, হিসাবটা মিলিয়ে যে আদতে লাভ কার হলো, ক্ষতি কার হলো। আর এই সরকার কি আসলেই নির্বাচন দিবে? বিএনপি কখনো নরম সুরে কখনো গরম সুরে যেই কথা বলছে, এই কথা দিয়ে বিএনপি এই সরকার থেকে নির্বাচন আদায় করতে পারবে বলে আপনারা মনে করেন? যদি পারে ভালো, আমরা আসলে আদতে সেটা মনে করি না। আরেকটি বিষয় এখানে আসলে পরিষ্কার হওয়া যেটি দরকার ছিল, এই আন্দোলন সেই বিষয়টাকে পরিষ্কার করেছে। এর জন্য এই আন্দোলনটাকে আমি ধন্যবাদ জানাই। দেখুন, এর আগ পর্যন্ত ছাত্রদেরকে সামনে রেখে বা বৈষম্য বিরোধী যেই প্ল্যাটফর্মটা ছিল তাদেরকে সামনে রেখে এই আন্দোলনের সকল কার্যক্রমকে পরিচালিত করার চেষ্টা করা হয়েছে, বা তাদের নেতৃত্বে আন্দোলনটা হয়েছে এমনটা সবার জনগণকে বুঝ দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাস্তবিক এই আন্দোলনের মাধ্যমে এনসিপিও ক্ষতিগ্রস্ত হয়েছে। কেমন? আগে এনসিপি জামাতকে নিয়ন্ত্রণ না করলেও জামাতকে এনসিপি তাদের সাপোর্টে বা বিভিন্ন কাজে ব্যবহার করত। এই আন্দোলনের ফলে জামাত লাইমলাইটে এসে গেল, এনসিপি তাদের পেছনে চলে গেল, এবং এইটাকে কেন্দ্র করে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ভিতরে দ্বিধাবিভক্তি ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত তাদের ভিতরে এইটাকে কেন্দ্র করে অনেক তর্ক বিতর্ক, তারা যখন মিটিংয়ে বসেছিল তাদের নিজেদের ভেতরে অনেক মতবিরোধ ছিল। কিন্তু হাসনাত আবদুল্লাহ আর সার্জিস আলম এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করে, জামাতের এজেন্ট হিসাবে তারা ওইখানে গিয়ে যে পরিস্থিতি একটা পর্যায়ে তাদের নিয়ন্ত্রণে আর থাকে না। তারা প্রথমে যখন শুরু করে তখন কিন্তু অল্প কিছু, যমুনার সামনে অল্প কিছু মানুষ জড়ো হয়। পরবর্তীতে ছাত্র শিবির এটাতে অংশগ্রহণ করে তাদের লোকবল দিয়ে এবং হেফাজতের একটা অংশ এখানে অংশগ্রহণ করে তাদের মাধ্যমে মূলত এইটাকে ফোকাস করা হয়। এবং আরও যেটি হলো, এখানে জামাত তাদের যে আগে যে বিষয়টা তারা আন্দোলনের যে মাস্টারমাইন্ড ছিল বা আন্দোলনের নেতৃত্ব তারাই দিয়েছিল এতদিন, যেটা প্রকাশ করেনি, এখন এসে তারা তাদের সেই ছবিটাকে প্রকাশ করল। এবং জামাতের বা ছাত্র শিবিরের পরিচালিত বিশেষ কিছু ফেসবুক পেজ থেকে এটা স্পষ্টভাবে বলা হয়েছে, লেখাটা ঠিক এমন যে এতদিন যেটা ছিল আড়ালে বা যেটা হওয়ার কথা ছিল, যাদের হাতে এই আন্দোলন ছিল তাদের হাতেই এতদিন পরে
যাদের দ্বারা জুলাই আন্দোলন ঘটিত হয়েছিল, বা যারা এটা নেতৃত্ব দিয়েছিল, এখন এসে আবার তাদের হাতেই আন্দোলন এসেছে বা তাদের কাছেই ফেরত এসেছে। তাদের পোস্টগুলো অনেকটা এই ধরনের ছিল। আরও একটি বিষয় যদি এখানে লক্ষ্য করে দেখেন, এই আন্দোলনে স্লোগান কি ছিল? গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, নিজামীর বাংলায় কাদের মোল্লার বাংলায়। আমার প্রশ্ন এখানে আপনাদেরকেও আমি প্রশ্নটা রেখে যেতে চাই, আসলে গোলাম আজম কি বাংলা চেয়েছিল? গোলাম আজমের বাংলা হয় কিভাবে? গোলাম আজম তো কোনোদিন বাংলা চায়নি। গোলাম আজমের পাকিস্তান হতে পারে। ওনাদের স্লোগান যেটা হওয়া উচিত ছিল, কারণ গোলাম আজম অভিন্ন পাকিস্তানের পক্ষে ছিল। এমনকি স্বাধীনতার পরবর্তীতে 1975 সাল পর্যন্ত সে একটা সংগঠনই গড়ে তুলেছিল এই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, এবং বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গায় স্বীকৃতি দিতে বাধাগ্রস্ত করেছিল। সে তখন পর্যন্ত কাজ করে যাচ্ছিল। যেই লোকটা জীবনে কোনোদিন বাংলাদেশকে মানেনি, স্বীকৃতি দেয়নি, বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তিনি সহ কাদের মোল্লা, নিজামী, যাদের কথা বলা হয়েছে তারা সকলে, তাহলে তাদের বাংলা তাদের কিভাবে হয়? এটি একটি প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে গেলাম। প্রিয় দর্শক, আপনারা ভেবে দেখবেন। এবং বিএনপির সিদ্ধান্তহীনতা রাজনীতি বিএনপিকে কোথায় নিয়ে যাচ্ছে এটি বিএনপি ভালো বলতে পারবে। আমি কয়েকটি মন্তব্য পড়ে আজকের আলোচনা শেষ করব। এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপি কি মন্তব্য করেছে দেখুন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছে, এটি বিএনপির বিষয় না, এটি জনগণের সিদ্ধান্তর বিষয়, এখানে বিএনপির কিছু বলার নেই। আমার কাছে ওনার প্রশ্ন হলো, এই জনগণের সিদ্ধান্তর বিষয়, এটা মাপার ব্যারোমিটার কি? এটি যে সিদ্ধান্ত জনগণ দিবে সেটি কিভাবে দিবে? জনগণের সিদ্ধান্তটা কিভাবে প্রকাশ হবে? গণতন্ত্র তো জনগণের সিদ্ধান্তে প্রকাশের একমাত্র মাধ্যম হলো ভোট। এছাড়া আর কিভাবে জনগণ এই সিদ্ধান্তটি প্রকাশ করবে? এছাড়া বিএনপির আরও অন্যান্য নেতারা এই বিষয়টিকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করেছেন। যেমন জনাব সালাউদ্দিন আহমেদ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, ঠিক আছে, আবার পাশাপাশি বলেছেন যে এটি বিএনপির সিদ্ধান্ত নয়। বিএনপির অধিকাংশ নেতাই, এবং দেখুন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও একটি মন্তব্য করেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধর দাবি বাংলাদেশের 18 কোটি মানুষের। তো এই কথা দিয়ে উনি কি বুঝাতে চেয়েছেন? তো ভালো, দেখা যাক পরবর্তীতে কি হয়, আমরা অপেক্ষায় রইলাম। তবে আবারও একই প্রশ্ন করে শেষ করছি, আসলে এই নিষেধাজ্ঞার মাধ্যমে প্রকৃত অর্থে কে লাভবান হলো এবং প্রিয় দর্শক কার ক্ষতি হলো? আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।